দেখো কথা শোনা যায় কিনা, লেখা বোঝা যায় কিনা। আজকে আমাদের নতুন গ্রুপের প্রথম ক্লাস। আমরা প্রচ্ছেদন পড়াচ্ছিলাম। দেখো, আমি গতদিন তোমাদের যে প্রচ্ছেদন পড়ালাম, তো প্রচ্ছেদন পড়ানোর সময় দেখো যে রক্ষী কোষ, এই যে রক্ষী কোষ, আজানটা হয়ে যায়। একটু ওয়েট করো, ঠিক হবে। ক্লিয়ার হচ্ছে দেখো। আমি বলছিলাম দেখো যে এই জায়গাটা পুরু প্রাচীর, আর পুরু প্রাচীরের কোষ রসের ঘনত্ব বেশি, পুরু প্রাচীরের কোষ রসের ঘনত্ব বেশি। পানি যখন এই পুরু প্রাচীরের মধ্যে ঢুকে, তখন এই পাতলা প্রাচীরের কোষগুলো পানিকে নিজের দিকে টানে, মানে কোষের মধ্যে ঢুকাইতে চাই। এদিকের পাতলা প্রাচীরগুলো পানিকে নিজের দিকে টানে, কোষের ভিতরে ঢুকাতে চায়। তো পানিকে নিজের কোষের ভিতরে ঢুকানোকে
আমরা বলি অন্ত অভিস্রবণ। অন্ত অভিস্রবণ। তাহলে অন্ত অভিস্রবণের ফলে যখন এই পুরু প্রাচীরটা বেঁকে যায় তখনই পত্ররন্ধ্র খুলে যায়। তাহলে আমাদের মূল কথাটা দাঁড়ালো আসলে অন্ত অভিস্রবণের কারণে পুরু প্রাচীর বেঁকে গিয়ে পত্ররন্ধ্র খুলে। আর উল্টা ঘটনা, যখন এই কোষ থেকে পানি বেরিয়ে যায় তখন পুরু প্রাচীরগুলো শিথিল হয়ে যায়, ফলে পুরু প্রাচীরগুলো শিথিল হলে আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। দ্যাট মিনস পানি বেরিয়ে যাওয়াকে আমরা বলি বহি অভিস্রবণ। বহি অভিস্রবণের কারণে পত্ররন্ধ্র বন্ধ হয়। তাহলে তোমার পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার জন্য মেন দায়ী হলো কোন প্রক্রিয়া? মেন দায়ী হলো অভিস্রবণ প্রক্রিয়া। অভিস্রবণ প্রক্রিয়া হলো মেন দায়ী। ঠিক আছে, তাহলে মনে থাকবে যে অন্ত অভিস্রবণের কারণে পত্ররন্ধ্র খুলে আর বহি অভিস্রবণের কারণে পত্ররন্ধ্র বন্ধ হয়। ওকে, দেখো এখন স্বাভাবিক হয়েছে, ক্লিয়ার হয়েছে। তাহলে পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার প্রক্রিয়ার জন্য মেন দায়ী হলো অভিস্রবণ প্রক্রিয়া। ওকে, এটা একটু মনে রাখতে হবে। এটা মনে রাখলে আজকের অন্যান্য পড়াগুলো আমাদের খুব সহজ হবে। তাহলে পানি কোষের মধ্যে ঢুকলে এটা অন্ত অভিস্রবণ, আর কোষ থেকে বেরিয়ে গেলে সেটা হলো বহি অভিস্রবণ, তাই না? এখন পত্ররন্ধ্র বলছে যে পত্ররন্ধ্র বেলা 10টা থেকে 11টা এবং দুপুর 2টা থেকে 3টা এই সময় পত্ররন্ধ্র সম্পূর্ণরূপে খোলা থাকে। সম্পূর্ণরূপে খোলা থাকে। এই সময়টাতে পত্ররন্ধ্র সম্পূর্ণরূপে খোলা থাকে। বিকাল 4টার পর আস্তে আস্তে বন্ধ হওয়া শুরু করে। আস্তে আস্তে বন্ধ হওয়া শুরু করে। রাতে সম্পূর্ণরূপে বন্ধ থাকে। তাই পত্ররন্ধ্র 10টা থেকে 11টা এবং 2টা থেকে 3টায় সম্পূর্ণ খোলা থাকে, আর বাকি সময়টাতে আংশিক খোলা থাকে। বাকি সময়টায় আংশিক খোলা থাকে, পত্ররন্ধ্র আংশিক খোলা থাকে। ঠিক আছে, বিকাল 4টার পর থেকে পত্ররন্ধ্র বন্ধ হওয়া শুরু করে, রাতে সম্পূর্ণরূপে পত্ররন্ধ্র বন্ধ থাকে। ঠিক আছে, এগুলো এমসিকিউ এর জন্য জেনে রাখতে হবে। আর একটা বলছে যে তবে কিছু উদ্ভিদে পত্ররন্ধ্র আবার রাতেই খোলা থাকে। যেমন ক্যাম উদ্ভিদে। ক্যাম কি এটা এই অধ্যায়ে আছে, আমরা পরে লিখে দিব। ক্যাস্টুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজমকে ক্যাম বলে, এটা পরে আছে বইতে তোমরা পাবা। তো ক্যাম উদ্ভিদের ক্ষেত্রে উল্টা। ক্যাম উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় পত্ররন্ধ্র রাতেই খোলা থাকে, দিনে বন্ধ থাকে। ঠিক আছে, ক্যাম উদ্ভিদের ক্ষেত্রে দেখা যাচ্ছে পত্ররন্ধ্র রাতেই খোলা, দিনেই বন্ধ হয়েছে। পত্ররন্ধ্রের মাধ্যমে তোমরা জানো পোষ্যদন হয় পত্ররন্ধ্র দিয়েই, মেনলি অধিকাংশ পোষ্যদন মেনলি পত্ররন্ধ্র দিয়েই হয়। দেখা গেছে যে একটা মরুজ খেজুর গাছ প্রতিদিন 300 থেকে 400 লিটার
পানি কোষছেদনের মাধ্যমে বের করে দেয়। আবার আমাদের আমাদের অঞ্চলের তোমার একটা ভুট্টা গাছ সিজনে মানে একটা মৌসুম মানে 3-4 মাস, 3-4 মাসে ভুট্টা হয়ে যায়। একটা ভুট্টা গাছ 3-4 মাসে 200 থেকে 300 লিটার পানি কোষছেদনের মাধ্যমে বের করে দেয়। কোষছেদনের মাধ্যমে প্রচুর পরিমাণ পানি উদ্ভিদ বের করে দেয়। দেখা যাচ্ছে একটা মরুজ খেজুর গাছ প্রতিদিন তোমার 300 থেকে 400 লিটার পানি কোষছেদনের মাধ্যমে বের করে দেয়। আবার দেখা যাচ্ছে আমাদের অঞ্চলে একটা ভুট্টা গাছ তোমার একটা সিজনে দ্যাট মিনস 3-4 মাসে 200 থেকে 300 লিটার পানি কোষছেদনের মাধ্যমে বের করে দেয়। এই কোষছেদন মাপা হয় যে যন্ত্র দিয়ে, তাকে বলা হয় গ্যানং পটোমিটার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্ন এসেছে, গ্যানং পটোমিটার দিয়ে কোষছেদন হার মাপা হয়। কোষছেদন হার মাপা হয় গ্যানং পটোমিটার দিয়ে। হয়েছে, তুলে নাও। দেখো, আমি গতদিন তো তোমাদের 3 ধরনের কোষছেদনের কথা বলেছিলাম, যে একটা হলো তোমার পত্ররন্ধ্রীয় কোষছেদন, একটা হলো কিউটিকুলার কোষছেদন, একটা লেন্টিকুলার কোষছেদন। তো এছাড়াও এই যে কোন সময় পত্ররন্ধ্র খুলছে না, এই উপর ভিত্তি করে আমরা দুইভাবে কোষছেদনকে ভাগ করতে পারি। ঠিক আছে, একটা হলো তোমার দুইভাবে কোষছেদন ভাগ করতে পারি। একটা হলো ফটো অ্যাক্টিভ কোষছেদন, ইংরেজি ট্রান্সপিরেশন তোমরা জানো। আর আরেকটা হলো স্কেটো অ্যাক্টিভ। তো ফটো মানে তো আলো, তোমরা জানো, মানে যখন আলোর উপস্থিতিতে পত্ররন্ধ্র খুলে, দ্যাট মিনস দিনের বেলায় যেটা আমাদের ম্যাক্সিমাম উদ্ভিদে দেখা যায়। আর স্কেটো অ্যাক্টিভ যেটা রাতের বেলায় কোষছেদন হয়, রাতের বেলায় পত্ররন্ধ্র খুলে। যেমন ওই যে বললাম ক্যাম উদ্ভিদ, হ্যাঁ, ঘৃতকুমারী, পাথরকুচি, এসব উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় যে রাতের অন্ধকারে হয়। ঠিক আছে, স্কেটো অ্যাক্টিভ আর একটা হলো ফটো অ্যাক্টিভ। এই দুই ভাগেও ভাগ করা যেতে পারে কোষছেদনকে। ঠিক আছে, ফটো অ্যাক্টিভ ট্রান্সপিরেশন আর হলো স্কেটো অ্যাক্টিভ ট্রান্সপিরেশন।
প্রশোধনের কৌশলটা পড়েছি আজকে গতকাল, যে প্রশোধনের কৌশল মানে কিভাবে এই তোমার অভিস্রবণের ফলে প্রশোধন হয়ে থাকে। আজকে আমরা মেইনলি পড়ব প্রশোধনের মতবাদ, প্রশোধনের থিওরি। মানে প্রশোধন এর উপর বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন থিওরি দিয়েছেন। 4টা বিজ্ঞানী থিওরি আছে। আমরা মেইনলি 2টা বিজ্ঞানের থিওরি ভালো করে পড়ি, কারণ পরীক্ষাতে এই 2টা খুব ইম্পর্টেন্ট। একটা হলো সায়েরির মতবাদ, এই সায়েরির মতবাদটা আমরা পড়বো। আর একটা আধুনিক মতবাদ আছে, সেটা আমরা ভালো করে পড়বো পরীক্ষার জন্য, বড় প্রশ্নের জন্য। তো সায়েরি আর মতবাদ মানে হলো যে কথাটা উনি বলেছেন সেটা হলো মতবাদ, এবং সেই মতবাদের বিপরীতে ব্যাখ্যাও আছে। তো সায়েরি যে কথাটা বলছে, তিনার কথা হলো যে পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার জন্য দায়ী হলো পিএইচ। মানে তিনি পিএইচ কে দায়ী করেছে। এই কথাটা তোমরা লেখে না, যে সায়েরির মতে পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার জন্য দায়ী হলো পিএইচ। এই কথাটা তোমরা লিখে নাও, যে সায়েরির মতে পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার জন্য দায়ী হলো পিএইচ। সায়েরির মতে পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার জন্য দায়ী হলো পিএইচ। এটা হলো তার মতবাদ। এখন কেন পিএইচ দায়ী সেই কথাটা তোমরা এখন শুনো। দেখো ব্যাখ্যাটা তোমরা এখন শোনো। ব্যাখ্যাটা হচ্ছে এটা, তিনি বলছেন, সায়েরি বলছেন যে রাতের বেলায় যেহেতু রাতের বেলায় মানে সূর্যালোক থাকে না, ফলে সালোক সংশ্লেষণ হয় না, তাই না? তাহলে রাতের বেলায় দিনের বেলায় সূর্যালোক থাকে, ফলে আমরা যে কার্বন ডাইঅক্সাইড ছাড়ি সেটা দিয়ে উদ্ভিদ খাদ্য তৈরি করে। কিন্তু রাতের বেলাতে তো আমরা কার্বন ডাইঅক্সাইড ছাড়ি, সেই কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ কি করে? রাতের বেলাতে যে আমরা কার্বন ডাইঅক্সাইড ছাড়ি, সেই কার্বন ডাইঅক্সাইড দিয়ে এবং পানি দিয়ে উদ্ভিদ কি H2CO3 কার্বনিক অ্যাসিড বানায়। তোমরা জানো অ্যাসিড তৈরি হওয়া মানে পিএইচ কমে যাওয়া, ফলে পিএইচ এর মান 5 বা 5-এর কাছাকাছি হয়। ঠিক আছে? তাহলে রাতের বেলাতে কার্বন ডাইঅক্সাইড আর পানি মিলে অ্যাসিড তৈরি করে, উদ্ভিদের শরীরে অ্যাসিড তৈরি হয়, ফলে কি তোমার পিএইচ এর মান কমে যায়। এই কম পিএইচ অবস্থায় তোমার গ্লুকোজ 1-ফসফেট কম পিএইচ অবস্থা। তাহলে পিএইচ কম কখন হচ্ছে? রাতের বেলায় হচ্ছে। কার উপস্থিতিতে হচ্ছে? ফসফোরাইলেজ এনজাইম অবস্থা। ফসফোরাইলেজ এনজাইমের উপস্থিতিতে গ্লুকোজ 1-ফসফেট তোমার শ্বেতসার, অদ্রবণীয় শ্বেতসারে পরিণত হয়। কখন? রাতের বেলায়। ফলে রাতের বেলায় উদ্ভিদের মধ্যে অভিস্রবণিক চাপ কমে যায়। আর আমরা জানি অভিস্রবণিক চাপ কমে যাওয়া মানে বহি অভিস্রবণ হওয়া, আর অভিস্রবণিক চাপ বেড়ে যাওয়া মানে অন্ত অভিস্রবণ হওয়া। ফলে রাতের বেলায় অভিস্রবণিক চাপ কমে যায়, ফলে পত্ররন্ধ্র খুলে যায়। দিনের বেলাতে ঘটনাটা উল্টা ঘটে। দিনের বেলাতে যেহেতু অ্যাসিড তৈরি হয় না, ফলে দিনের বেলাতে পিএইচ বাড়ে, 7 বা তার বেশি হয়। এখানে পিএইচ বলছি 5। ঠিক আছে? দিনের বেলাতে পিএইচ তোমার 7 বা তার বেশি হয়, এবং একই ঘটনা ফসফোরাইলেজ এনজাইমের উপস্থিতিতে উল্টা বিক্রিয়া ঘটে।
এই অদ্রবণীয় শ্বেতসার কি গ্লুকোজে পরিণত হয়, অদ্রবণীয় শ্বেতসার গ্লুকোজে পরিণত হয়। ফলে তোমার অন্তঃবিষবণিক চাপ বাড়ে, অর্থাৎ অন্তঃবিষবণ হয়। আর অন্তঃবিষবণ হওয়া মানে পত্ররন্ধ্র খুলে যাওয়া, তোমরা জানো, একটু আমি আজকে শুরুতে বলে নিয়েছি, তাই না? এইভাবে পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্রিত হয়। আমি আরেকবার বলছি তোমাদের, আরেকবার বুঝো। বলছে রাতের বেলাতে উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড আর পানি মিলে কার্বন অ্যাসিড তৈরি করে, ফলে পিএইচ এর মান কমে যায়। এই কম পিএইচ অবস্থায় উদ্ভিদের দেহে বিদ্যমান গ্লুকোজ কি হয়, তোমার ফসফোরাইলেজ এনজাইমের উপস্থিতিতে অদ্রবণীয় শ্বেতসারে পরিণত হয়। আর দিনের বেলাতে যেহেতু অ্যাসিড তৈরি হয় না, ফলে পিএইচ এর মান বেশি থাকে, ফলে ফসফোরাইলেজ এনজাইমের উপস্থিতিতে এই অদ্রবণীয় শ্বেতসার গ্লুকোজে পরিণত হয়। ফলে অন্তঃবিষবণিক চাপ বৃদ্ধি পায়, ফলে অন্তঃবিষবণ ঘটে। তাহলে দিনের বেলাতে অন্তঃবিষবণ ঘটে, দিনের বেলাতে অন্তঃবিষবণ ঘটে, ফলে পত্ররন্ধ্র খুলে। আর রাতের বেলাতে বহিঃবিষবণ ঘটে, বহিঃবিষবণিক চাপ বৃদ্ধি পায়, বহিঃবিষবণ ঘটে, ফলে পত্ররন্ধ্র খুলে যায়। এটা হলো আমাদের বিজ্ঞানী সায়েরির মতবাদ। এই কথাটা বলেছে সায়েরি, তোমরা তুলে নাও, এটাই বলেছে সায়েরি। বুঝলা কিনা আমাকে একটু জানাও, ঘটনাটা বুঝলা কিনা জানাও। আচ্ছা, এবার এই পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়া সম্পর্কিত আরেকটা মতবাদ আমরা জানি, বিজ্ঞানী লিভিটের মতবাদ, যেটা আধুনিক মতবাদ নামে পরিচিত। বিজ্ঞানী LEVIT, লিভিট বা আধুনিক মতবাদ, আধুনিক মতবাদ, বিজ্ঞানী লিভিট বা আধুনিক মতবাদ, বিজ্ঞানী লিভিটের দেওয়া দেখো, বিজ্ঞানী লিভিট বলছে, তিনি বলছেন পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার জন্য দায়ী হলো পটাশিয়াম আয়ন। তিনি বলছেন পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার জন্য দায়ী হলো পটাশিয়াম। এটা তার মতবাদ যে পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার জন্য দায়ী হলো পটাশিয়াম আয়ন। কিভাবে পটাশিয়াম আয়ন? তিনি বলছেন, ভালো করে কথাগুলো শোনো। তিনি বলছেন, তোমরা জানো যে উদ্ভিদের কোষের সঞ্চিত খাদ্য হলো স্টার্চ, তাই না? তিনি বলছেন উদ্ভিদের রক্ষী কোষের স্টার্চ, যেহেতু রক্ষী কোষের মধ্যে স্টার্চ থাকে, রক্ষী কোষের স্টার্চ প্রথমে স্টার্চ ম্যালিক অ্যাসিডে পরিণত হয়। উদ্ভিদের রক্ষী কোষের সঞ্চিত স্টার্চ প্রথমে ম্যালিক অ্যাসিডে পরিণত হয়।
ম্যালিক অ্যাসিড ভেঙে যায়, ম্যালিক অ্যাসিড ভেঙে গেলে হাইড্রোজেন আয়ন ও ম্যালেট আয়নে পরিণত হয়। ম্যালেট আয়ন, নিশ্চয়ই এই হাইড্রোজেন আয়ন যেহেতু পজিটিভ আয়ন, তাহলে ম্যালেট আয়নটা হলো কি অ্যানায়ন, ম্যালেট আয়নটা অবশ্যই অ্যানায়ন। তাহলে প্রথমে কি বললাম, রক্ষী কোষে সঞ্চিত স্টার্চ প্রথমে ম্যালিক অ্যাসিডে পরিণত হয়। ম্যালিক অ্যাসিড তোমার ম্যালিক অ্যাসিড ভেঙে গিয়ে হয় হাইড্রোজেন আয়ন আর ম্যালেট আয়ন। কোথায় এই ঘটনা ঘটে? এই ঘটনা ঘটে রক্ষী কোষে। তাহলে এই যে দেখো, এটা যদি রক্ষী কোষ হয়, এটা যদি রক্ষী কোষ হয়, এটা যদি রক্ষী কোষ হয়, এই ঘটনাটা কিন্তু রক্ষী কোষের মধ্যে হয়েছে, তাই না? তোমরা জানো এটা রক্ষী কোষ, আর রক্ষী কোষের সাইডে, রক্ষী কোষের সাইডে এগুলো যারা আছে, রক্ষী কোষের সাইডে এগুলো যারা আছে, এই যে এগুলো হলো সহকারী কোষ, তাই না? এগুলো হলো সহকারী কোষ। তাহলে দেখো, তাহলে রক্ষী কোষের মধ্যে কি তৈরি হয়েছে? পটাশ। এই রক্ষী কোষের মধ্যে তৈরি হয়েছে হাইড্রোজেন আয়ন আর ম্যালেট আয়ন। এই রক্ষী কোষের তৈরিকৃত ম্যালেট আয়ন মানে অ্যানায়ন তোমার রক্ষী কোষ থেকে পার্শ্ববর্তী কোষে চলে আসে। তার মানে ম্যালেট আয়ন কোথায় চলে আসে? ম্যালেট আয়ন চলে আসে, ম্যালেট আয়ন চলে আসে পার্শ্ববর্তী কোষে, ম্যালেট আয়ন চলে আসে পার্শ্ববর্তী কোষে, ঠিক আছে? আর পার্শ্ববর্তী কোষ থেকে পটাশিয়াম আয়ন রক্ষী কোষের মধ্যে প্রবেশ করে। তাহলে বিনিময় হলো যে রক্ষী কোষ থেকে ম্যালেট আয়ন গেল হলো পার্শ্ববর্তী কোষে মানে সহকারী কোষে, আর সহকারী কোষ থেকে পটাশিয়াম আয়ন রক্ষী কোষের মধ্যে ঢুকলো। তাহলে রক্ষী কোষের মধ্যে কি ঢুকলো? রক্ষী কোষের মধ্যে পটাশিয়াম আয়ন ঢুকলো। ওকে, মনে রাখবা, রক্ষী কোষের মধ্যে যখন পটাশিয়াম আয়ন ঢুকে, রক্ষী কোষের মধ্যে যখন পটাশিয়াম আয়ন ঢুকে, তখন এই পটাশিয়াম আয়ন, রক্ষী কোষের মধ্যে যখন পটাশিয়াম আয়ন ঢুকে, তখন এই পটাশিয়াম আয়ন কোষের মধ্যে যে অবশিষ্ট ম্যালিক অ্যাসিড থাকে, সেই ম্যালিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে পটাশিয়াম ম্যালেট তৈরি করে। পটাশিয়াম ম্যালেট তৈরি করে, পটাশিয়াম ম্যালেট তৈরি করে। তাহলে আবার বলছি, আমি কাহিনী আবার বলছি যে এই যে রক্ষী কোষের মধ্যে সঞ্চিত স্টার্চ প্রথমে পরিবর্তিত হয়, রূপান্তরিত হয় ম্যালিক অ্যাসিডে। ম্যালিক অ্যাসিড ভেঙে যায়, ভেঙে গেলে হয় হাইড্রোজেন আয়ন আর ম্যালেট আয়ন, হাইড্রোজেন আয়ন মানে ক্যাটায়ন আর ম্যালেট আয়ন মানে অ্যানায়ন। এই রক্ষী কোষের অ্যানায়ন সহকারী কোষে যায়, আর সহকারী কোষের মধ্যে বিদ্যমান পটাশিয়াম আয়ন রক্ষী কোষের মধ্যে ঢুকে। এই পটাশিয়াম আয়ন যখন রক্ষী কোষের মধ্যে ঢুকে, তখন এই পটাশিয়াম আয়ন রক্ষী কোষের অবশিষ্ট ম্যালিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে পটাশিয়াম ম্যালেট তৈরি করে। এই পর্যন্ত বুঝেছো কিনা বলো? তারপরে ঘটনা পরে বলছি। তা রক্ষী কোষের মধ্যে পটাশিয়াম ম্যালেট তৈরি হলো, এই পর্যন্ত বুঝেছো কিনা আমাকে বলো? রক্ষী কোষের মধ্যে পটাশিয়াম ম্যালেট তৈরি হলো, এই পর্যন্ত বোঝা গেছে কিনা আমাকে জানাও। একজন লিখেছে খেজুরের রস প্রস্বেদনের ফলে হয় কিনা। প্রস্বেদনের ফলে বাষ্প আকারে হয়। খেজুরের রস কি বাষ্প? প্রস্বেদন মানে তো বাষ্প, খেজুরের রস কি বাষ্প আগে সেটা বলো। এই পর্যন্ত বুঝেছো কিনা আমাকে একটু জানাও। এইটুকুটা বুঝেছো কিনা, তারপরে অংশ পরে বলছি। এই পর্যন্ত বুঝেছো কিনা আমাকে জানাও। আচ্ছা, তাহলে কি তৈরি হলো? তাহলে দেখো যে রক্ষী কোষের মধ্যে পটাশিয়াম ম্যালেট তৈরি হলো। এই পটাশিয়াম ম্যালেট তৈরি করার জন্য আমরা অপেক্ষা করছিলাম, এই পটাশিয়াম ম্যালেট তৈরি করার জন্যই আমরা অপেক্ষা করছিলাম। দেখো রক্ষী কোষের মধ্যে পটাশিয়াম ম্যালেট তৈরি হলে কি হয়? রক্ষী কোষের মধ্যে পটাশিয়াম ম্যালেট তৈরি হলে রক্ষী কোষের মধ্যে কি অভিস্রবণিক চাপ বৃদ্ধি পায়। আর অভিস্রবণিক চাপ বৃদ্ধি পাওয়া মানে রক্ষী কোষে অন্ত অভিস্রবণ ঘটে। আর তোমরা জানো অন্ত অভিস্রবণ ঘটা মানে পত্ররন্ধ্র খুলে যাওয়া, পুরু প্রাচীর বেঁকে গিয়ে পত্ররন্ধ্র খুলে যায়। তাহলে দেখো যে পটাশিয়াম ম্যালেট রক্ষী কোষের মধ্যে পটাশিয়াম ম্যালেট তৈরি হয়েছে বলে রক্ষী কোষের মধ্যে পটাশিয়াম ম্যালেট তৈরি হয়েছে বলে রক্ষী কোষে অভিস্রবণিক চাপ বৃদ্ধি পায়। আর অভিস্রবণিক চাপ বৃদ্ধি পাওয়া মানে অন্ত অভিস্রবণ ঘটা, ফলে পত্ররন্ধ্র খুলে যাওয়া। কিভাবে পত্ররন্ধ্র খুলে যায়? পুরু প্রাচীর বেঁকে গিয়ে পত্ররন্ধ্র খুলে যায়। ঠিক আছে।
পুরু প্রাচীর বেঁকে গিয়ে পত্ররন্ধ্র খুলে যায়। ঠিক এর বিপরীত ঘটনা যদি হয় তাহলে পত্ররন্ধ্র বন্ধ হবে। ঠিক এর বিপরীত ঘটনা যদি হয় তাহলে পত্ররন্ধ্র বন্ধ হবে। আমরা তুলে নাও আগে, এর বিপরীত ঘটনা হলে পত্ররন্ধ্র বন্ধ হবে। ঠিক আছে, তাহলে দেখো রক্ষীকোষে পটাশিয়াম ম্যালেট তৈরি হওয়ার ফলে রক্ষীকোষে অভিসরণের চাপ বৃদ্ধি পায়, অন্ত অভিসরণ ঘটে। আর তোমরা জানো অন্ত অভিসরণ ঘটা মানে পুরু প্রাচীর বেঁকে গিয়ে পত্ররন্ধ্র খুলে যাওয়া। ঠিক আছে, তাহলে এটাকে আমার এই উদ্দীপক এভাবে একটা উদ্দীপক তৈরি করে দিতে পারে, দিয়ে এইভাবে জিনিসটাকে বলতে পারে। দেখো এইভাবে জিনিসটাকে বলতে পারে, দেখো এই যে তোমার পটাশিয়াম আয়ন প্রবেশ করলো কোষের মধ্যে, পটাশিয়াম আয়ন প্রবেশ করলো, তাই না? কখন প্রবেশ করে? দিনের বেলায় প্রবেশ করে। কখন পিএইচ কত থাকে? পিএইচ 7 বা তার বেশি থাকে, তাই না? ফলে পত্ররন্ধ্র কি দেখো খোলা, পত্ররন্ধ্র খোলা। আর এই পটাশিয়াম আয়ন যখন নির্গমন হবে, পটাশিয়াম আয়ন যখন কোষ থেকে বেরিয়ে যাবে, নির্গমন হবে, কোষের মধ্যে পটাশিয়াম আয়ন ঢুকেছিল, রক্ষী কোষের মধ্যে পটাশিয়াম আয়ন ঢুকেছিল, পটাশিয়াম আয়ন যখন নির্গমন হবে কখন? রাতের বেলা, তখন পিএইচ থাকবে 5 বা তার কম, তখন পত্ররন্ধ্র কি পত্ররন্ধ্র বন্ধ হবে। পত্ররন্ধ্র বন্ধ হচ্ছে, আস্তে আস্তে বন্ধ হবে, তাই না? এটা পত্ররন্ধ্র খোলা। ঠিক আছে, তো এরকম একটা চিত্র আঁকিয়ে বললো যে উদ্দীপকের চিত্রটি প্রচ্ছেদনের যে মতবাদকে সমর্থন করে সে মতবাদের বর্ণনা দাও। পারা যাবে কিনা বলো। ঠিক আছে, এরকম একটা চিত্র আঁকিয়ে দিল, দিয়ে বললো যে উদ্দীপকের চিত্রটি প্রচ্ছেদনের যে মতবাদকে সমর্থন করে সেই মতবাদের ব্যাখ্যা দাও। তাহলে এটা পারা যাবে কিনা বলো। হ্যাঁ হ্যাঁ, দুই মতবাদই, কিন্তু পটাশিয়াম আয়ন তো দুই মতবাদে নাই। হ্যাঁ আপসারা, পটাশিয়াম আয়ন তো দুই মতবাদে নাই। যেখানে পটাশিয়াম আয়ন দেখবা সেটা মনে করবা যে তোমার লিভিটের মতবাদ। পটাশিয়াম আয়ন তো দুই মতবাদে নাই। দেখো পটাশিয়াম আয়ন তো শুধুমাত্র এই চিত্রে দেওয়া আছে। না, ওখানে তো পটাশিয়াম আয়নের কথা বলা হয়নি। সায়েরির মতবাদে কি পটাশিয়াম আয়নের কথা বলা হয়েছে? সায়েরির মতবাদে তো পটাশিয়াম আয়নের কথা বলা হয়নি বাবা। আচ্ছা, তাহলে দেখো তবে এই মতবাদকে বিজ্ঞানী নগলি ও ফ্রিজ কঠোরভাবে সমর্থন করেছেন। ঠিক আছে, এই আধুনিক মতবাদকে বিজ্ঞানী নগলি নগলি ও ফ্রিজ এর জোরালোভাবে সমর্থন করেছেন। ঠিক আছে, বিজ্ঞানী নগলি এবং ফ্রিজ এই মতবাদকে জোরালোভাবে সমর্থন করেছেন। ওকে,
এছাড়া আমরা তো মেইনলি দুটা পড়লাম, এছাড়া তুমি করতে পারো এছাড়া লয়েড, লয়েডের মতবাদ, লয়েডের মতবাদ। তো লয়েডের মতবাদে লয়েডের কথাই বলেছে ঘুরে ফিরে যে অন্তঃঅভিস্রবণিক চাপের পার্থক্যের কারণে, অন্তঃঅভিস্রবণিক চাপের পার্থক্যের কারণে, অন্তঃঅভিস্রবণিক চাপের পার্থক্যের কারণে প্রস্বেদন হয়ে থাকে, প্রস্বেদন ঘটে। এই কথা মতবাদটা বলেছে, এটা মনে রাখো তাইলে হবে। তো আমরা তো দেখছি, আমরা দুটো মতবাদ যা আগে পড়লাম, হ্যাঁ, আধুনিক মতবাদ আর শায়রের মতবাদ, সেখানে তো অভিস্রবণের কথাই বলেছে, হ্যাঁ। তারা বলছে অন্তঃঅভিস্রবণিক চাপের পার্থক্যের কারণে প্রস্বেদন হয়ে থাকে, কখনো চাপ বাড়ছে, অভিস্রবণিক চাপ বাড়ছে, কখনো অভিস্রবণিক চাপ কমছে। তিনি বলছেন অন্তঃঅভিস্রবণিক চাপের পার্থক্যের কারণে প্রস্বেদন ঘটে। ঠিক আছে, বিজ্ঞানী লয়েড। আর বিজ্ঞানী স্টেওয়ার্ট এই খুব চালাক মানুষ, এ বলছে অভিস্রবণ ও পিএইচ উভয়ই দায়ী, পত্রবন্ধ খোলা বন্ধ হওয়ার জন্য অভিস্রবণ ও পিএইচ উভয়ই দায়ী। এই দুইটা কথা মনে রাখো এমসিকিউ এর জন্য, তাইলে হবে যে স্টুয়ার্ট অভিস্রবণ এবং পিএইচ উভয়কে দায়ী করেছেন, লয়েড অন্তঃঅভিস্রবণিক চাপের পার্থক্যকে দায়ী করেছেন। আর ওই দুইটা তো আমরা বড় করে পড়লাম, যদি প্রস্বেদনের মতবাদ আসে মতবাদ, তাহলে আধুনিক মতবাদটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তুলে নাও। হয়েছে, আসলে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা খনিজ লবণ পরিশোষণের প্রভাবক, হ্যাঁ, প্রস্বেদনের প্রভাবক, সালোক সংশ্লেষণ প্রভাবক, শ্বসনের প্রভাবক, এই চারটা প্রভাবকই পড়বো। তবে বলে রাখি তোমাদেরকে, প্রস্বেদনের প্রভাবকটা আজকে আমি পড়িয়ে দিচ্ছি এই কারণে যে চারটা প্রভাবকের মধ্যে প্রস্বেদনের প্রভাবকটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই কারণে আমরা আজকে প্রস্বেদনের প্রভাবকটা একটু পড়ে নিব। প্রস্বেদনের প্রভাবকটা আজকে আমরা একটু পড়ে নিব। তোমরা জানো প্রভাবক মানে কি, এটা তোমরা ফার্স্ট ইয়ার থেকেই পড়ছো, যে যারা প্রভাবিত করবে, এনজাইমের মতো, অনুঘটকের মতো যারা বিক্রিয়াকে প্রভাবিত করবে, এই প্রভাবকগুলো ধনাত্মক ঋণাত্মক সবই হতে পারে। ঠিক আছে, তো প্রভাবককে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হলো বাহ্যিক প্রভাবক, একটা হলো অভ্যন্তরীণ প্রভাবক, তাই তো। একটা হলো বাহ্যিক প্রভাবক যেগুলো বাহির থেকে কাজ করে, একটা কোষের ভিতরে, কোষের অভ্যন্তরীণ প্রভাবক। তো বাহ্যিক প্রভাবকের মধ্যে তিনটা কথা মনে রাখবো একটু ব্যস্তানুপাতিক, সেটা হলো আর্দ্রতা, বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ও বায়ু চাপ, এই তিনটে হলো প্রস্বেদনের ব্যস্তানুপাতিক। এটা মনে রাখবা যে আর্দ্রতা বাড়লে প্রস্বেদন কমে, বাতাসে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ বাড়লে প্রস্বেদন কমে, বায়ুর চাপ বাড়লে প্রস্বেদন কমে, এটা মনে রাখবা। বাকি যেমন আলো, তাপমাত্রা, বায়ু প্রবাহ, বায়ু কোন দিক দিয়ে
প্রবাহিত হচ্ছে, বায়ু প্রবাহ, তারপরে মাটিতে পানির পরিমাণ, মাটিস্থ পানি, এগুলো হলো সব সমানুপাতিক, প্রস্বেদনের সমানুপাতিক। এগুলো সব প্রস্বেদনের সময়, এটা এভাবে একটু মনে রাখো। তাহলে দেখো তুমি 7টা পয়েন্ট তৈরি করতে পারবা। যে আর্দ্রতা বাড়লে প্রস্বেদন কম, এটা একটা পয়েন্ট। বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়লে প্রস্বেদন কম, এটা একটা পয়েন্ট। বায়ুর চাপ বাড়লে প্রস্বেদন কম, এটা একটা পয়েন্ট। আর এগুলো হলো সব সমানুপাতিক। আলো বাড়লে প্রস্বেদন বাড়বে, তাপমাত্রা বাড়লে প্রস্বেদন বাড়বে, বায়ুর প্রবাহ বাড়লে প্রস্বেদন বাড়বে, মাটিতে পানির পরিমাণ বাড়লে প্রস্বেদন বাড়বে। ঠিক আছে, এগুলো তুমি একটু মনে রাখো এইভাবে কৌশলে, তাহলে ভালো হবে। ঠিক আছে, এবার অভ্যন্তরীণ প্রভাবক। এবার অভ্যন্তরীণ প্রভাবকের মধ্যে দেখো, অভ্যন্তরীণ প্রভাবকের, এবার অভ্যন্তরীণ প্রভাবকটা দেখো। অভ্যন্তরীণ প্রভাবকের মধ্যে একটা বলতে পারো পত্ররন্ধ্র। পত্ররন্ধ্র যদি পাতাতে কম থাকে তাহলে প্রস্বেদন কম হবে, পত্ররন্ধ্র যদি বেশি থাকে প্রস্বেদন বেশি হবে, তাই না? তাহলে পত্ররন্ধ্র সংখ্যা হলো প্রস্বেদনের একটা প্রভাবক। যে পত্ররন্ধ্র যদি বেশি হয় প্রস্বেদন বেশি হবে। তাহলে পাতার আয়তন, হ্যাঁ অবশ্যই, পাতা যদি বড় হয় তাহলে সেই বড় পাতাতে পত্ররন্ধ্র বেশি থাকবে, প্রস্বেদন বেশি হবে। তাহলে পাতার আয়তন একটা ফ্যাক্টর, যে পাতার আয়তন যত বড় হবে প্রস্বেদন তত বেশি হবে। তারপরে পত্রফলকের গঠন, মানে পাতার গঠন, পত্রফলকের গঠন। ঠিক আছে, তো পত্রফলকের গঠন বলতে পাতা যদি বেশি পুরু হয়, মোটা হয়, তাহলে কিন্তু পত্ররন্ধ্র খুলতে অসুবিধা হবে। বা পাতার উপরে যদি কিউটিকলের স্তরটা যদি পুরু হয় তাহলে কিন্তু প্রস্বেদন কি কমে যাবে। এখানে বলছে পত্রফলকের গঠনটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যে পত্রফলকের গঠন যদি পুরু হয় বা পত্রফলকের বাইরে যে কিউটিকল থাকবে, পাতার কিউটিকল, সেই কিউটিকলের স্তর যদি বেশি স্তর হয়, এক স্তরী কিউটিকল না হয়ে যদি একাধিক স্তরী কিউটিকল হয়, তাহলে পত্ররন্ধ্র খুলতে সমস্যা হবে, ফলে প্রস্বেদন কম হবে। কথা কি বোঝা গেছে? পত্রফলকের গঠন একটা ইম্পর্টেন্ট জিনিস। ওকে, তারপরে তুমি বলতে পারো যে মূল বিটপ অনুপাত, মূল বিটপ অনুপাত, তাই না? মূল বিটপ অনুপাত। তো মূল দিয়ে পানি নিয়েই তো উদ্ভিদ পাতা দিয়ে বের করে দিবে, তাই না? এখন শোষণ অঞ্চল বেশি, মানে মূলের পরিমাণ বেশি কিন্তু পাতা সংখ্যা কম, তাহলে পত্ররন্ধ্র সংখ্যা কম হবে, তাহলে প্রস্বেদন কম হবে। তাই বলছে শোষণ অঞ্চল অপেক্ষা তোমার পাতার অঞ্চল, মানে প্রস্বেদন অঞ্চল যদি কম হয় তাহলে কিন্তু প্রস্বেদন হার কম হবে। যে শোষণ অঞ্চল অপেক্ষা পত্ররন্ধ্রীয় অঞ্চল বা প্রস্বেদন অঞ্চল যদি কম হয়, যে শোষণ অঞ্চল বেশি পরিমাণ পানি শোষণ করছে, কিন্তু পত্ররন্ধ্র যে এলাকায় আছে সে অঞ্চলটা ছোট। ঠিক আছে, মানে পত্ররন্ধ্র অঞ্চল ছোট হলে বা প্রস্বেদনীয় অঞ্চল ছোট হলে প্রস্বেদন কম হবে। তাহলে কি বলছি, শোষণ অঞ্চল অপেক্ষা প্রস্বেদন অঞ্চল কম হলে প্রস্বেদন হার কম হবে। শোষণ অঞ্চল অপেক্ষা শোষণ মানে পানি শোষণ, শোষণ অঞ্চল অপেক্ষা প্রস্বেদন অঞ্চল কম হলে, শোষণ অঞ্চল অপেক্ষা প্রস্বেদন অঞ্চল কম হলে প্রস্বেদন হার কম হবে। ওকে, তুলে নাও, বিষয়গুলো তুলে নাও। ঠিক আছে,
ঠিক আছে। আবার মনে করো যে শীতকালে উদ্ভিদের পত্রমোচন বেশি হয়, শীতকালে উদ্ভিদের পত্রমোচন মানে পাতা পড়ে যায় বেশি, ফলে কোষশোধন কম হয়। তাহলে পত্রমোচন বেশি হলে কোষশোধন কমে যাবে। ঠিক আছে। আবার দেখা যাচ্ছে যে তোমার কিছু হরমোন আছে, যেমন সাইটোকাইনিন, তারপরে অ্যাবসিসিক অ্যাসিড এসবের উপস্থিতি কোষশোধনকে বাড়িয়ে দেয়। ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো, এই অভ্যন্তরীণ প্রভাবকগুলো তোমরা একটু দেখো, খুব ইম্পর্টেন্ট জিনিস। এই বাহ্যিক অভ্যন্তরীণ প্রভাবকটা পড়বা। তাহলে যতগুলো প্রভাবক পড়তে হবে, দ্যাট মিনস লবণ পরিশোষণের প্রভাবক, সালোক সংশ্লেষণের প্রভাবক, শ্বসনের প্রভাবক, সব থেকে কোষশোধনের প্রভাবকটা হলো বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে। কোষশোধনের প্রভাবকটা তোমরা পড়বা। ওকে, কোষশোধনের প্রভাবকটা তোমরা পড়বা। দেখো তো উদ্ভিদ আসলে, দেখো আমরা সৃষ্টিকর্তা আমাদেরকে এমন ভাবে সৃষ্টি করেছে, তুমি যদি ওই দার্জিলিং এ যাও, দেখবা দার্জিলিং এ গেলে যে দার্জিলিং এ যে কুকুর ছানাগুলো আছে, তাদের আমি দেখেছি যে কুকুরের বাচ্চাগুলো যেগুলো আছে বা পশু পাখি যেগুলো আছে, তাদের প্রত্যেকের পশম বা লোম বেশি, কেননা ঠান্ডাকে অ্যাভয়েড করার জন্য। সেই রকম বিভিন্ন উদ্ভিদের কোষশোধন রোধ করার জন্য কিন্তু অনেক কৌশল আছে। যেমন বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন ধরনের কৌশল আছে, যেমন কোষশোধন রোধের কৌশল বা কোষশোধনের অভিযোজন বলতে পারো। কোষশোধনের অভিযোজন। ঠিক আছে। কোষশোধনের অভিযোজন, দেখবেন কোষশোধন এড়ানোর উপায়, কোষশোধন রোধের উপায় উদ্ভিদের মধ্যে আছে। যেমন মরুজ উদ্ভিদ, সে যদি তার মানে যে পরিমাণ পানি পায় মাটি থেকে, তার বেশি পরিমাণ পানি যদি বের করে দেয়, তাহলে তার সমস্যা। এই কারণে তার রোধের উপায় আছে। যেমন ম্যাক্সিমাম মরুজ উদ্ভিদে পাতা পুরু হয়, আবার মরুজ উদ্ভিদের পাতাটা কাটা থাকে। মরুজ উদ্ভিদের পাতাতে কাটা থাকে। এখন বলো তো ভাই, যে পাতার উপরে যদি কাটা থাকে, তাহলে পত্ররন্ধ্র সংখ্যা কমে যাবে, তাহলে কোষশোধন কমে যাবে। আবার পাতাতে রোমও থাকতে পারে, তাহলে পাতাতে কাটা থাকতে পারে, রোম থাকতে পারে, পাতা পুরু হয়। এগুলো হলো কোষশোধন এড়ানোর কৌশল। ঠিক আছে। আবার কোন উদ্ভিদের দেখবা পাতা গুটানো হয়। ঠিক আছে। পাতা যদি গুটিয়ে থাকে, তাহলে পত্ররন্ধ্র খুলতে সমস্যা হবে। পাতা গুটানো হয়, গুটানো পাতাতে পত্ররন্ধ্র খুলতে সমস্যা হবে। আবার পাতা ছোট হলে তোমার পত্ররন্ধ্র কম থাকবে, কোষশোধন কম হবে। তাহলে এগুলো হলো সব উদ্ভিদের কোষ। আবার কোন উদ্ভিদের পাতাতে মোমের স্তর থাকে, ফলে মোমের স্তর থাকলে কিন্তু পত্ররন্ধ্র খুলতে সমস্যা হবে, ফলে কোষশোধন কম হবে। আবার পাতাতে কিউটিকলের একাধিক স্তর থাকে। তো পাতাতে কিউটিকলের একাধিক স্তর থাকলে পাতাটা মোটা হবে, ফলে কোষশোধন কম হবে। এগুলো সবই কিন্তু কোষশোধনের অভিযোজন, মানে কোষশোধন কমানোর কৌশল। যে মরুজ উদ্ভিদের পাতা পুরু হয়, পাতাতে কাটা থাকলে সেখানে পত্ররন্ধ্র সংখ্যা কমে যাবে, ফলে কোষশোধন কম হবে। পাতাতে রোম থাকে, কিছু উদ্ভিদের পাতা গুটানো হতে পারে, গুটানো পাতায় কোষশোধন কম হয়। হ্যাঁ, পাতা ছোট হয়, কোনো পাতাতে মোমের স্তর থাকে। আবার দেখা যাচ্ছে কোনো পাতাতে কিউটিকলের একাধিক স্তর থাকে, কিউটিকলের একাধিক স্তর থাকলে কোষশোধন কম হয়। ঠিক আছে। পাতাটা পুরু হয়, পত্ররন্ধ্র খুলতে সমস্যা হয়, ফলে কোষশোধন কমে যায়। ওকে, তুলে নাও।
দেখো তোমরা জানো যে পোষ্যধনের যেমন উপকারিতা আছে তেমন অপকারিতাও আছে, ঠিক আছে? পোষ্যধনের যেমন উপকারিতা আছে তেমন পোষ্যধনের অপকারিতাও আছে। তোমরা পড়ে এসছো যে বিজ্ঞানী কার্টিস বলেছেন পোষ্যধনকে প্রয়োজনীয় আপদ, ঠিক আছে? বিজ্ঞানী কার্টিস পোষ্যধনকে প্রয়োজনীয় আপদ বলেছেন, কারণ উদ্ভিদ যখন প্রয়োজনের অতিরিক্ত পানি বের করে দিবে, তোমার যখন ডিহাইড্রেশন হয়, ডায়রিয়া হয়, শরীর থেকে যখন অতিরিক্ত পানি বেরিয়ে যায় তখন তুমি নেতিয়ে পড়ো, এবং এই ডিহাইড্রেশনের কারণে কিন্তু আমাদের মৃত্যু হতে পারে। তো আমরা জানি যে ডিহাইড্রেশনের কারণে আমাদের শরীর থেকে আয়রন বেরিয়ে যায়, লবণ বেরিয়ে যায়, ফলে তার মৃত্যু হতে পারে। এই উদ্ভিদেরও অতিরিক্ত পোষ্যধনের কারণে উদ্ভিদ নেতিয়ে পড়ে, যেটা আমরা উইল্টিং বলি, উদ্ভিদ নেতিয়ে পড়া, এবং এটা যদি মানে এটা মারাত্মক আকার ধারণ করলে উদ্ভিদের মৃত্যু পর্যন্ত হতে পারে, ঠিক আছে? এটা হলো যে পোষ্যধনের খারাপ দিক। পোষ্যধনের ফলে উদ্ভিদ থেকে অতিরিক্ত পানি বেরিয়ে গেলে উদ্ভিদ প্রথমে উইল্টিং হয়, উদ্ভিদ নেতিয়ে পড়ে এবং এক পর্যায়ে উদ্ভিদ মারা যেতে পারে, ঠিক আছে? তাই আমরা উদ্ভিদকে আমাদের প্রয়োজন, এবং এই পোষ্যধনের ফলে উদ্ভিদ থেকে কিন্তু তোমার হলো যে বাষ্পাকারে পানি বেরিয়ে যাচ্ছে, এর সাথে কিছু গ্যাসও বেরিয়ে যেতে পারে। আমরা প্রয়োজনীয় আপদ বলছি, আমরা একে কার্টিস বলেছে এটা প্রয়োজনীয় আপদ, ঠিক আছে? এবং পোষ্যধনের ভালো দিক আছে। পোষ্যধন হয় বলে আমাদের পরিবেশ ঠান্ডা আছে, পোষ্যধন হয় বলে উদ্ভিদ তার প্রয়োজনীয় অতিরিক্ত পানিকে বের করে দিতে পারে, ঠিক আছে? এই পোষ্যধনের উদ্ভিদের দরকার আছে। তো দেখবা তোমাদের বইতে এই অল্প একটু করে দেওয়া আছে যে পোষ্যধনের প্রয়োজনীয়তা, পোষ্যধনের অপকারিতা, এই সামান্য করে দেওয়া আছে। প্রয়োজনে তোমার পোষ্যধনের অভিযোজন এগুলো দেওয়া আছে, ঠিক আছে? তো এগুলো পড়বা। পোষ্যধনের আরো কিছু কথা বাকি আছে, আগামী দিন আমরা পোষ্যধনের সেই কথাগুলো আরেকটু আলোচনা করব, করে আমি তোমাদেরকে এই পোষ্যধন অংশটা শেষ করে আমি নেক্সট দিন সালোক সংশ্লেষণ শুরু করব। তাহলে পোষ্যধনের কিছু অংশ বাকি আছে, মোটামুটি আর 10-15 মিনিট পড়ালে এই পোষ্যধন শেষ হয়ে যাবে। তাহলে পোষ্যধন শেষ করে আমরা নেক্সট দিন রবিবারের দিন সালোক সংশ্লেষণ শুরু করব। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, ধন্যবাদ তোমাদেরকে। আর এখন থেকে তো নতুন গ্রুপে ক্লাস শুরু হবে। ওকে।